2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে, আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি। Although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ অফ ইনভলভমেন্ট, সেটা খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। তো আর তার সঙ্গে আমার মনে হয় ওই সময়টা না, মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দি ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার একটা চায়নার ভিজিট হয়েছিল, যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটা না ঘাটকা, সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার, আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। আর দিস ওয়াজ জুন 2024। আর ঠিক তার এক মাস পরেই কিন্তু দি এন্টায়ার প্রসেস অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল বিগ্যান। আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের উপরে আর কি। ওটা হলো মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিল, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম, বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি। আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেইলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভ, মানে ওনার বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই। কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বিশেষত যদি ভারত সমর্থন না দিত তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত। কিন্তু তখন সেটা না করে আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ, আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট, শেখ হাসিনা হ্যাড বিকাম অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত
হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল ফরেন সেক্রেটারি তখন ছিল বিনয় কোয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়, আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের যে মানে ঠিক আছে ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process of removing her. আর সেটাতে যে রোলটা প্লে করেছিল আর্মি, সেই এনআইট ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে, আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে at very critical moments, কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision. যে যেই government setup is going to prove inimical to the interests of the US and also to the Indians, সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। and therefore কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস because he had মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন, right? So that was the whole idea. সেটা কিন্তু আমরা এখন অবধিও দেখে যাচ্ছি in some form or the other, in many ways. Mr. Khalilur Rahmaনের acceptance as Bangladesh's foreign minister on মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, it is a continuation. It's almost an epilogue to the book, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি। জি, তাহলে এইখানে একটু সামারি করি যে যেটি এতদিন পর্যন্ত মনে হয়েছে, বা তখন নির্বাচনের আগেও 24-এর নির্বাচনের আগেও আমরা ওবায়দুল কাদেরের কাছে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে সব ঠিক হচ্ছিল না তাদের জন্য, বরং ভারতকে দেখা যাচ্ছিল সমর্থন বা ব্যাক করছে, যেটা আসলে মনে হচ্ছিল আসলে ভারত ঠিক সেই ভূমিকায় ছিল না। ভারত বরং যুক্তরাষ্ট্রের সাথে একটা এই রেজিম চেঞ্জ অপারেশনের একটা পরিকল্পনা ভেতরে। এই যে ভারতের যে কমপ্লিট সাইলেন্স যখন এই পতন হলো, isn't that an indication যে something is very very amiss? এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ওপরে, এত মানে একটা ডেমোক্রেটিক, একটা মোটামুটি ডেমোক্রেটিক জায়গাতে যে এসছিল, ঠিক আছে, অনেক ভুল করেছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি 2014 থেকে আমাদেরকে আসছে সেটা, তো বাট পলিটিক্যাল জিওপলিটিক্যাল বা ইন্ডিয়ান ইন্টারেস্টটা সার্ভ করছিল হয়তো, বাট ইট ওয়াজ নট সার্ভিং দ্য আমেরিকান ইন্টারেস্ট। তো সেখানে ইন্ডিয়াকে যদি সঙ্গে না নিত, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া মুশকিল ছিল। উই মেইনটেইনড হোয়াট ওয়াজ কল্ড আ স্ট্র্যাটেজিক সাইলেন্স। তো ফাইন্ডিংসটা মোটামুটি স্পষ্ট। এবারে যদি আসি একটু সেনাবাহিনী, আপনি বলছেন তারা কিভাবে ইনভলভ হলো, এবং আমি ওই মানে প্রতিবেদনটা মনে হয় এভাবে বুঝতে পারছিলাম এনায়েত কবিরের প্রতিবেদনটা থেকে, যে আসলে তিন বাহিনীরই একটা বা এক ধরনের সংশ্লিষ্টতার জায়গা আছে। কিভাবে হলো আসলে সেনাবাহিনী বা তিন বাহিনীর সংশ্লিষ্টতা, কি করলো তারা, কখন থেকে সংশ্লিষ্ট হলো? আমার মনে হয় যে এই ডিসিশনটা কিন্তু এই যে টু সুইচ সাইডস আর কি, সো টু সে, to abandon the government in power and play an active role এই গভর্নমেন্টটাকে থেকে সাপোর্ট সরিয়ে নেওয়াতে, সেটা কিন্তু ওই লাস্ট 5 days of অগস্টে ঘটেছে আর কি। তো যেভাবে এনায়েত ভাই এই জিনিসটার বর্ণনা দিয়েছেন আর কি, যে কারা কারা ইনভলভ ছিল, কোন অফিসার্স ইনভলভ ছিল এই প্রেশারটাকে ইনক্রিজ করানোর জন্য, আর এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অন দ্য 4th of August, লাস্ট মোমেন্টে গিয়ে 4th of August লেট ইন দ্য নাইট উনি ডিসক্রাইব করে বলেছেন যে টেলিকনের মাধ্যমে কিন্তু অনেকগুলো টপ জেনারেলসরা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল। আর 5th of August কিন্তু এন্টায়ার ডে ওয়াকারুজ্জামান
কিন্তু গণভবনে যাননি। গণভবনে শুধু দুজন অফিসার ছিল সিনিয়র, একজন ছিলেন এসএসএফ এর যে চিফ মিস্টার মেজর জেনারেল নাজমুল হাসান, আর ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি কবির আহমেদ, মেজর জেনারেল কবির আহমদ। তাছাড়া আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন। হাউএভার ওই দিন 5 তারিখে কিন্তু একটা কিছু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতারা এসেছিলেন ওখানে, তাদের নিয়ে কিন্তু হয়তো একটা বৈঠকও হয়েছিল ওখানে। বাট I think by that time the army had completely removed itself from to provide any kind of bulwark against what was coming আর কি। তো সেটা উনি যেটা বর্ণনা দিয়েছেন, দ্যাটস ফ্যাসিনেটিং, যে ওনাকে কিভাবে হেলিকপ্টারে তোলা হলো, মানে কারা কারা ছিলেন ওই মুহূর্তে যখন ওনাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো, বা ওই পয়েন্টে নিয়ে যাওয়া হলো যেখান থেকে হেলিকপ্টারটা এয়ারবেস অব্দি গেল, যেখান থেকে উনি C-130 করে ভারতে এলেন। তো আমার মনে হয় যে আর্মি যেটা অ্যাচিভ করতে পেরেছে আর কি, সেটা হলো যে এটা রিলেটিভলি ব্লাডলেস অগস্ট 5 হয়েছিল আর কি, নইলে কিন্তু অনেক ধরনের অঘটন সেখানে ঘটতে পারতোই। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝি, অনেকেই বোঝেন, হয়তো বাংলাদেশে অনেকেই বোঝেন, সেটা হলো যে এটার একটা ডিনায়াল ছিল as far as India is concerned, as far as the US is concerned. Deniability-টা ছিল because there was no smoking gun evidence, এখনো নেই। আর সেটাই হলো ডিনায়াবিলিটি। একটা অপারেশনের মেইন ফান্ডামেন্টাল হচ্ছে ডিনায়াবিলিটি। তো সেই ডিনায়াবিলিটিটা তো আমরা রিড করতে পারছি, আমরা হয়তো দেখতে পারছি না, বাট উই আর বিং এবল টু রিড দোজ সাইন্স, উই আর এবল টু সি দ্য স্মোক কামিং আউট অফ দ্য গান, কিন্তু আমরা দেখিনি যে বুলেটটা ফায়ার করা হলো, রাইট? সো টু সে। তো সেই যে দুজন সামরিক কর্মকর্তা, দুজনেই মেজর জেনারেল, কবির আহমেদ এন্ড মেজর জেনারেল নাজমুল হাসান, ওনাদের কি রোল ছিল এই মুহূর্তে? ওনারা হেলিকপ্টারে করে এয়ারফিল্ডে গেলেন, এয়ারফিল্ড থেকে কি ওনারা ওই যে C-130 এয়ারক্রাফটেও কি ওনারা ইন্ডিয়া এসেছিলেন, আবার বাংলাদেশে ফেরত গেলেন? আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে, যে সেফ প্যাসেজ দেওয়া হলো, বাট নাও এই সেফ প্যাসেজটা এক ধরনের বন্দী হয়ে যাওয়ার মতন অলসো, বিকজ her hands are tied. She is with a bunch of other Awami League leaders, many of যাদের বিরুদ্ধে অনেক ধরনের allegations আছে, right? So this is not the Awami League that she can marshal together and go back to Bangladesh. তো এটা হলো আটকা পড়ে যাওয়া। আপনি যে আটকা পড়ে গেল, কিন্তু আপনি বলছিলেন যে 5ই আগস্টে তাকে যে ভারতে একটা সেফলি তাকে নিয়ে যাওয়া হলো, এর মাধ্যমে একটা মানে রক্তপাত অনেকখানি বন্ধ করা গেল। ভারত এবং আমেরিকার পরিকল্পনার অংশে কি আসলে রক্তপাতটা ছিল, মানে শেখ হাসিনাকে হত্যা করা? না, আমার মনে হয় সেটা ছিল না। আমার মনে হয় যে the whole idea was to remove the problem rather than put an end to the problem, রাইট? মানে একটা এত বড় ঘটনা ঘটবে আর রক্তপাত হলে ইন্ডিয়ার আনসারেবল যে ব্যাপারটা, সেটা তো আরো বেশি বেড়ে যায়, তাই না? যে হাউ কুড ইন্ডিয়া ইভেন অ্যালাউ দ্য ব্লাডশেড, সেটা অফ আ হেড অফ গভর্নমেন্ট আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক এই জন্যই কিন্তু এটাকে অ্যাভয়েড করাটা জরুরি ছিল। তাহলেই কিন্তু আরো ভালোভাবে ডিনায়াবিলিটিটা কিন্তু বাইট করে, ডিনায়াবিলিটি আরো ভালোভাবে বাইট করে। দ্য মোমেন্ট ইউ সেভ দ্য লাইফ অফ আ পারসন, ইউ আর সেভিং দ্য লাইফ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ আর হোল্ডিং হার ব্যাক এজ ওয়েল। তো এটার মানে কি? এটার মানে যেটা আমরা বুঝি, মানে অনেকেই বোঝে, সেটা হলো -2 এর -1 হয়ে গেল আর কি। আচ্ছা, -2 কথা আসছে, আবার -2 এর -1 হয়ে গেল। মানে আর বেগম জিয়া তো আসলে বৃদ্ধ অবস্থায় ছিলেন, তিনি মারা গেলেন, মানে -2 কমপ্লিট হয়ে গেল। তাহলে যেই ফর্মুলাটা ছিল সেটা কি কমপ্লিট হয়ে গেল? না, আমি এখনো বলবো না -2 কমপ্লিট হলো। আমি তো বলছি না বেগম খালেদা জিয়া -1 প্লাস, আমি তো বলছি যে -2 is now in operation itself. আচ্ছা, কিভাবে? মানে আমরা তো তারেক রহমানকে দেখছি পাওয়ারে আছেন, বাট ইজ তারেক রহমান প্রুভিং টু বি অ্যান ইফেক্টিভ প্রাইম মিনিস্টার? লটস অফ কোয়েশ্চেন্স। কেন কিনা গ্রাউন্ড লেভেল থেকে যে ধরনের ইনফরমেশন আসছে, দ্য লস অফ কন্ট্রোল বা লস অফ সাম সেন্স অফ, মানে আমি বলবো লস বলবো না, বাট টু অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্রিপ ওভার গভর্নমেন্ট, সেটা তো আমরা দেখছি না। আর সেটা কম্পাউন্ডেড হয়ে যাচ্ছে বিকজ এই জ্বালানির স্কেয়ারসিটির জন্য, রাইট? তো দ্যাট ইজ গোয়িং টু কজ অন্য ধরনের, যেগুলোকে আমরা বলি রিপল এফেক্ট উইদিন দ্য ইকোনমি।
তো সেগুলোকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি এই সরকারের আছে? দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য আচ্ছা, টেস্ট আমার তাহলে এই দ্যাট ইজ প্রশ্ন- নাও অন। তাহলে এই প্রশ্ন যে -1 হয়ে গেল, শেখ হাসিনাকে বন্দি করে ফেলা হলো, আর তাহলে কি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া এখনো চলমান? মেবি, উই ডোন্ট নো হাউ। আমরা তো সেটা তার কোনো সাইন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। খালি দ্য ওনলি ইন্ডিকেশন ইজ গভর্নমেন্টের যেই ধরনের গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত ছিল একটা সো কল্ড ইলেকশনের পরে, দিস ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন, হাউএভার an election that is reasonably accepted by people in Bangladesh. Nobody really minds Bangladesh without the Awami League at this point in time. সেই জিনিস নিয়েও হয়তো চর্চা হয়েছে ভারত আর বাংলাদেশের কর্তৃপক্ষের মধ্যে, বাট উই ক্যান ডিসকাস দ্যাট লেটার। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে যে জিনিসগুলো অ্যাচিভ করার মতন জায়গায় জিওপলিটিক্যাল লেভেল থেকে, সেই জায়গাগুলো অবজেক্টিভস গুলো যদি অ্যাচিভ না হয়, তাহলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল। So we have to wait and watch যে how whether this government তার কন্ট্রোলটাকে ফেরত আনতে পারে কিনা। সো ফার আমি কোনো এমন কিছু দেখতে পাচ্ছি না। দারুণ প্রমিস ছিল কিন্তু যে ঠিক আছে, একটা মন্দের ভালো আর কি আমরা পাচ্ছি, লেট আস প্রসিড উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ফর আ ওয়াইল এন্ড সি যে এই বিএনপি সরকার, বিএনপি লেড গভর্নমেন্ট, এই যে কেওস যে বাংলাদেশের মধ্যে ছিল, the social political chaos, economic downslide, এটাকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না। তো আই এম সরি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের আরো ভালোভাবে এইগুলোকে স্টাডি করতে হবে as the weeks go by, and we have to watch যে এই গভর্নমেন্ট কোনোভাবে একটা পরিস্থিতির উপরে কন্ট্রোল আনতে পারে কিনা। বাংলাদেশের মধ্যে কিন্তু এখন যেটা আমি কথা বলে বুঝছি, জনাব চন্দ্রনন্দী, কন্ট্রোল আনতে না পারাটাকে আপনি এই সরকারের অদক্ষতা বা ব্যর্থতা হিসেবে দেখছেন, নাকি আসলে কন্ট্রোলটা অন্য কোথাও, সেখানেও কোনো জিওপলিটিক্স কাজ করছে? কুড বি আমার ওই জন্য সেটা বললাম, উই হ্যাভ টু আমাদের সেই সায়েন্স গুলোর জন্য ওয়েট করতে হবে, সো দ্যাট আমরা তারপরেই কিন্তু ডিপ ডাইভটা করতে পারবো। স্পষ্ট মানে আরেকটু প্রমাণ আসবে, তাহলে বোঝা যাবে যে আসলে সেই -2 এখনো চলছে কিনা, প্রক্রিয়াধীন আছে কিনা। আপনার কাছে তাহলে একটু আসি যে সেনাবাহিনীর ভূমিকার কথা। প্রশ্নটা এখানে যে ধরেন সেনাপ্রধান, তিনি একদম শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে, তিনি তার সময় সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, বা শীর্ষ জেনারেলরা যারা আছেন তারাও আসলে আওয়ামী লীগের আমলেই তারা প্রমোটেড হয়েছেন। তো তারা সেনাবাহিনীর নানান রকম স্বার্থ আওয়ামী লীগ আমলে হচ্ছিল, তাদের নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, কেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল বা আওয়ামী লীগ সরকার পতনের মানে তারা অ্যাক্টিভ রোল প্লে করলো? আমার মনে হয় যে এখানে আমাদের শুধু লোকাল মানে এই রিজিওনাল জিওপলিটিক্স দিয়ে গিয়ে আমাদের একটু বাইরের দিকে যেতে হবে। আমাদের দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রোল কি ছিল। শুধু কি একটা কভার্ট অপারেশনের মাধ্যমে রেজিম চেঞ্জ হয়েছে? না, সেগুলোর অন্যান্য এলিমেন্টও ছিল। আমরা জানি যে যে ধরনের কনকক্টেড রিপোর্টস তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশনসে, যেটা ভলকার তুর্কের যে ডিপার্টমেন্ট ছিল তাদের মাধ্যমে যেটা করানো হয়েছিল, আর সেই প্রেশারটা কিন্তু বিল্ড করা হয়েছিল আর্মির ওপরে। পিস কিপিং রোল একটা বড় ফ্যাক্টর ছিল, রাইট, একটা পিস ওটা ছিল। তারপরে তার ফিউচার কি রোলস থাকতে পারে আমরা জানি, দ্য প্রুফ অফ দ্য পাই ইন দ্য ইটিং ইট। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাদের অন্য একটা পয়েন্ট ইয়েতে মানে কনফ্লিক্ট জোনে পাঠাতে পারে আর কি। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং গুলো নিশ্চয়ই পরে ওয়ার্কআউট হয়ে থাকতে পারে যে উই আর গোয়িং টু কন্টিনিউ উইথ ডুইং দিস ইফ ইউ ডু দিস। তো মানে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়ার্স। তো এই প্রিন্সিপালের উপরে যদি কাজটা হয়ে থাকে, দেন ফর ওয়াকারুজ্জামান, for General Waqaruzzaman, this was a much better option rather than having to end up handling another problem within the armed forces, which would have been very difficult for him to resolve যদি এটা ওইদিকে যেত। তো আমার মনে হয় that was the prime mover, আর কনভিন্স করার জন্য there might have been other players যে you have to do this because this is no longer a popular government anymore, and geopolitical objectives গুলো মিট করতে পারছে না, so don't come in the way